ভাই, ও দুলো ভাই, তুমি তো নিজেকে খুব বড় পলিটিশিয়ান মনে করো, অথচ আব্বাস তোমার লাইনে চলতে চলতে তোমার থেকে বড় নেতা হয়ে গেছে। পত্রিকাতে আর খবর আর ছবি ছাপায় আছে, দেখেছ? তোর আব্বাসের কুস্তি মারি, কুস্তি মারি, তোর আব্বাস কুস্তি মারি। কত সেরবেন মুয়া ভাই? 1 লাখ কপিতে ছাপা হয়েছে, ছিটতে ছিটতে হাত ব্যথা হয়ে যাবে। তার সে মান অভিমান ভুলে যাইয়া হাত মেলান। পত্রিকায় একখান তেরা বেকা ছবি ছাপা হয়েছে বলে নিজেরে আমার চেয়েও বড় মনে করতেছ? আব্বাস, তুমি ছিলে সদরঘাটে কুলি। একখান কথা মনে রাখো, বাঘের ছাল পড়লি বাঘ হওয়া যায় না। ঠিক ঠিক, একদম ঠিক। তাই আকরাম, তুমিও ভুলে যাও না, তুমি ছিলে গাবতলী বাস টার্মিনালের বাস কন্ট্রাক্টর। সারাদিন খালি নিমার্কেট নিমার্কেট নিমার্কেট। তুই চুপ করবি না, যাবি? যাওয়ার আগে আসল কথাটা কই। আমি এবার ঠিক করছি নমিনেশন নেব, সবাই রে কিনে ফেলাইছি। এখন কও, তোমারে লেভেল করতে কত টাকা লাগবে? কত কত কত? আমি আকরাম শিকদার, নমিনেশনের কাগজ নগদে আমি পুশ করে দেব। তোর মতো আব্বাসকে আবার পুলিশের লঞ্চে তুলে দিতে আমার বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমিও দেখো কি ডাকারে লঞ্চে উঠায় আর কি ডাকারে বাসে উঠায়, সেটা আগামী নির্বাচনে নমিনেশন নেওয়ার সময় বোঝা যাবে। আরে যা যা যা। রাজু, খবর দে, আব্বাসিক ব্যবস্থা করতি। নেতা যা বলে তাই। আকরাম শিকদারের পোলাইছে রে, লেভেল করে দে। দেখেন দেখেন ওসি সাহেব, আকরাম শিকদার তার সন্ত্রাসী পোলারে পাঠাইয়া আবার 200 লোক লেভেল করে দিতে। মিথ্যে কথা স্যার। এই চুপ, কিসের মিথ্যে কথা? সব মিথ্যে কথা, একদম চুপ। থানায় নিয়ে ধোলাই দিলেই সব সত্য বের হয়ে আসবে। বলেন কি ওসি সাহেব? থানায় নিয়ে গেলে আকরাম শিকদার ওকে ছাড়াই নিয়ে আসবে, তারপর আমারে লেভেল করে দেবে। তা পারবে না আব্বাস সাহেব। চার্জশিট এমন ভাবে দেব যে কোর্ট থেকে জামিনেও ছাড়িয়ে আনতে পারবে না। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, আমি মনে করেছিলাম কাঠগড়ে দাঁড়ানো 2জন খুনি সন্ত্রাসীর পক্ষে একজন উকিলও এগিয়ে আসবে না, কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধুরা এই 2 আসামি জামিনের আবেদন করে মিথ্যে বানোয়াট বক্তব্য ইতিমধ্যে পেশ করেছেন। এটা আমাদের জন্য লজ্জাস্কর, ইওর অনার। অবজেকশন, ইওর অনার। অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ মিলর্ড। প্রসিড অন। মহামান্য আদালত, পেশার জন্য পেশা নয়, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুধু এইটুকু বলতে চাই, আজ যদি এই 2 খুনি সন্ত্রাসী আমার প্রতিপক্ষ উকিল বন্ধুদের মিথ্যে গলাবাজির কারণে জামিনে মুক্তি পায়, তাহলে এই কাঠগড়া থেকে নেমে বাইরে গিয়ে এই আদালত ভবনের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসবে। তাই আমার মহামান্য আদালতের কাছে আবেদন থাকবে, বিচারের স্বার্থে আসামিদের কাছ থেকে গোপন তথ্য আবিষ্কার করার জন্য জামিনের আবেদন না মঞ্জুর করে পুলিশের চাওয়া 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হোক। দ্যাটস অল, ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে পুলিশের চাওয়া 7 দিনের রিমান্ডের পরিবর্তে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। কনগ্রাচুলেশন রিয়া, ভেরি গুড আর্গুমেন্ট। সামান্য একজন মহিলা উকিল আমার দুইজন জাজদের উকিল রে বাউন্ডারি মারিয়ে দিল। তুই হচ্ছিস আমার সেই ওপেনার যে কি প্রথম বলি ছক্কা ছক্কা। তাই করবো ড্যাড, তাই করবো। এবার প্রথম বলে ছক্কা মারবো। আরে দেখতেছেন না, ব্যাট হলো একটা, বল হলো 3টা। কি ভাই,
আইন প্র্যাকটিস বাদ দিয়ে ব্যাট হাতে? আরে ভাই, আমরা হলাম টেস্ট ক্রিকেটের দেশ। তাছাড়া খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো, তাই আইন প্র্যাকটিসের মাঝে মাঝে ওকে ওকে, চালিয়ে যান। করছেটা কি? ওই উকিল হালে তো শিউর আউট। আউট! এই তুমি কে? তোর মুখে বলার চেয়ে বাউন্ডারি মারার জন্য আমি হলাম 1 নাম্বার ওপেনার। এই শালিকে আদালতে দাঁড়িয়ে খুব গলাবাজি করতে শিখেছিস না? যে জবান দিয়ে গলাবাজি করিস সে জবান আমি কেটে ফেলবো। এই চলে আয়। ডাক্তারের কাছে চলুন, অনেক রক্ত ঝরেছে। আমার মনে হয় গরিবের রক্ত ঝরা আপনি এই প্রথম দেখলেন, তাই ভয় পেয়ে গেলেন। আচ্ছা বলুন তো, ওরা কারা? কেন আপনাকে অ্যাটাক করেছিল? ওদের মধ্যে একজনের নাম রাজু, বড় ধরনের সন্ত্রাসী। আমি ওর 2 জন তাদেরকে আদালত থেকে জামিন নিতে দেইনি বলে ওরা আমাকে তুলে নিতে এসেছিল। তাহলে তো আপনাকে এই মুহূর্তে থানায় যাওয়া উচিত। চলুন। ও সরি, চলুন চলুন। চলুন। বলেন কি? বলেন কি মানে? আমি এগিয়ে না এলে তো ওনাকে তুলে নিয়ে যেত। ম্যাডাম, আপনি ভালো করে ডায়েরি করতে বলুন। এই সব সন্ত্রাসীদের শাস্তি হওয়া উচিত। ডায়েরিও হবে, আসামিও শাস্তি পাবে, কিন্তু এজন্য আপনাকে একটু সাহায্য করতে হবে। বলুন আমাকে কি করতে হবে? এই কেসে আপনাকে সাক্ষী হতে হবে। এটা কোনো ঘটনা হলো? আমি যা দেখেছি তাই বলবো। আসলে আপনার সাহস আছে। কেন থাকবে না? সৎ সাহস ছাড়া কি মানুষ বাঁচতে পারে? পারে না। চলুন ম্যাডাম, প্রয়োজন হলে চায়ের দোকানে গেলে ঠিকানাটা জেনে যাবেন। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা মেয়ে সাক্ষী প্রমাণ ছাড়া শত্রুতা করি আমার ছেলের নামে ডায়েরি করে দিল, আর অমনি আমার ছেলের হাতে হাত করা পড়াবার জন্য ছুটি এলি। সাক্ষী প্রমাণ ছাড়া আমি গ্রেপ্তার করতে আসিনি। ওই কোর্ট চত্বরের চায়ের দোকানদার বিপ্লব এই কেসের প্রধান সাক্ষী। তাই বলছি, আপনার ছেলেকে বলবেন যত তাড়াতাড়ি সম্ভব থানাতে আত্মসমর্পণ করতে। মনে রাখবেন, এটা নারী নির্যাতন কেস। আপনার ক্ষমতা আর নেতাগিরি আপনার ছেলেকে সেভ করতে পারবে না। আসি। দুলা ভাই, সাক্ষীর নাম ঠিকানাটা তো জানলে, এবার সাক্ষীটাকে কিনে ফেলো। টাকা দিয়ে গরু ছাগল কিনা যায়, মানুষ কিনা যায় না। অবশ্য আমি এও জানি গরিবরা আপনাদের চোখে মানুষ না। দেখো, তুমি আমার সওয়ালের বিরুদ্ধে একমাত্র সাক্ষী। টাকা কম হলে বলো, আরো দেবো, কিন্তু তুমি সাক্ষী দিতে পারবা না। আমি চাই না একটা মেয়ের জন্য তোমার জীবনটা রেড সিগন্যালের মধ্যে পড়ে যায়। নিজেকে কি মনে করেন? কি মনে করেন আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না? এখন আপনি আসতে পারেন, এই নিন আপনার টাকা। কাজটা তুমি ভালো করলে না। আর একটা কথা বলার চেষ্টা করবেন না। আরে আপনাদের মতো কিছু বাপ নিজেদের সন্তানদের সন্ত্রাসী বানিয়ে অহংকার করে বলেই সমাজটা দিন দিন সন্ত্রাসী আখ্যায় পরিণত হচ্ছে। আরে আপনি তো টাকা দিয়ে আপনার সন্ত্রাসী ছেলের জীবন বাঁচানোর জন্য আমাকে কিনতে এসেছেন। আপনার ছেলের জায়গায় যদি আমার এই ভাই হতো, আমি নিজের হাতে আমার ওই সন্ত্রাসী ভাইকে আইনের হাতে তুলে দিয়ে আসতাম। মাথায় কি হয়েছে? কি আর হবে, সেদিন সন্ত্রাসীরা যখন তোমাকে নিয়ে যাচ্ছিল আমি বাঁচাতে গেলাম, অমনি মাথা হকি স্টিকের বাড়ি।
তারপর চোখে মুখে অন্ধকার। যখন জ্ঞান ফিরলো দেখি রক্তাক্ত অবস্থায় মাঠে শুয়ে আছি। একটা মিথ্যাকে ঢাকার জন্য অনেক মিথ্যা বলতে হয়। বাদ দাও সেসব, এখন বলো কি বলবে। দেখো জুলিয়া, তুমি হবে আমার জীবন সঙ্গী। ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে দিন দিন হৃদরোগী হয়ে যাচ্ছি। তাই নাকি? শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এখন বলো, ভবিষ্যতের জন্য নতুন কি করলে? জুলিয়া, তুমিও উকিল, আমিও উকিল, তাই ভেবেচিন্তে একটা বিরাট অঙ্কের টাকায় হাত দিলাম। টাকা? ইয়েস, টাকা, 20 লক্ষ টাকা। আর এই সবগুলো টাকা তোমার আর আমার জন্য। কথাটা ঠিক বুঝতে পারলাম না। জুলি, তুমি আকরাম শিকদারের ছেলের বিরুদ্ধে অপহরণের কেসটা তুলে নাও। তুমি আমাকে কি বলছো বুঝতে পারছো? কেন বুঝবো না? তুমি শুধু একবার আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। কেস করে কি হবে? শত্রুতা বাড়বে। বরং কেসটা তুলে নিলে এই টাকাগুলো আমাদের হবে। এই টাকা দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটা ফ্ল্যাট কিনতে পারবো। এই হলো আকরাম শিকদারের সন্ত্রাসী সন্তান। আজ আবারও জুলিয়া ম্যাডামকে হাইজ্যাক করতে গিয়েছিল। অনেক বড় সন্ত্রাসী হয়েছে না? সেন্ট্রি, ওকে ছেলে ঢোকাও। কাজটা ভালো করলে না। একবার আমি জেল হাজত থেকে বের হতে পারলে তোদেরকে শেষ করে দেব। বিপ্লব, ওকে ছেড়ে দিন, ওর শাস্তি আইন দেবে। আপনার ছেলে একজন উকিলকে হত্যা করতে চেয়েছিল। নেতা, সব মিথ্যে কথা। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যদি আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে আপনাকে বহিষ্কারের মাধ্যমে শুরু হবে পার্টির শুদ্ধি অভিযান। আইনদি, তিনি তোকে নোট দেবে না বলেছে। কি নোট দেবে না? আয় আমার সাথে। লেখাপড়া ছাড়া ভালো রেজাল্ট হতে পারে না। তোরা মনোযোগ দিয়ে লেখাপড়া কর, তোরা আমার মতো ভালো রেজাল্ট করতে পারবি। কিন্তু নোট আমি কাউকে দেব না। এই তিন্নি, শুনলাম তুই নাকি ভালো নোট করেছিস। নোটগুলো আমাকে দিয়ে দিবি। কেন? তোকে দেবো কেন? আমি অনেক কষ্ট করে নোট করেছি আমার জন্য। দেখ, এত কথা আমি পছন্দ করি না। আমি নোট চেয়েছি, দিয়ে দিবি, ব্যাস। প্রশ্নই ওঠে না। আমার নোট আমি তোকে দেব না। মহিলা সন্ত্রাসী দেশ কি গেল না? আমাকে নোট দিবি না? কাল থেকে তুই এই কলেজে আসতে পারবি না। দেখে নেব তোকে। তুমি নদীর মতো ভালো মেয়ের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছো। তুমিই খারাপ, তাই তোমাকে পিসি দিয়ে দিলাম। এই নাও, ধরো। কিন্তু ম্যাডাম, কোনো কথা নয়। গেট আউট, আউট। এক্সকিউজ মি ম্যাডাম, কাজটা কি ঠিক হলো? ঠিক বেঠিক আবার কি? আপনারা জানেন না নদীর বাবা আমাদের কলেজে ইয়ারলি কত টাকা ডোনেশন দেয়? ওই ডোনেশন ছাড়া কি আমাদের কলেজ চলবে? যত সব। একদম নড়বে না। গুলি চালাবো। একদম নড়বি না। তুই জানিস আমি কার মেয়ে? আমার বাবা আকরাম শিকদার যদি জানতে পারে। হ্যাঁ, আমি। সেদিন তুই তোর বাবার ক্ষমতার দাপটে একটা মেয়ে আর একটা মেয়েকে কলেজের সবার সামনে যে অপমান করেছিলি, তার কষ্ট যন্ত্রণা তুই বুঝতে পারিসনি। তার সম্মান হারানোর যন্ত্রণাটা যাতে উপলব্ধি করতে পারিস, তার জন্যই তোকে এমন করেছি। মনে রাখিস, সহায় সম্পদহীন গরিবরা মানুষ।
তাদের ইজ্জত আছে, সম্মান বোধ আছে। রিমেম্বার ইট। বলছো নদী? হ্যাঁ ম্যাডাম, তিন্নিকে টিসি দেবেন না। নো প্রবলেম। তিন্নি, আজ থেকে তুমি ক্লাস করতে পারবে। ক্লাসে যাও তিন্নি। কি ব্যাপার, নদীর হঠাৎ এত পরিবর্তন? হ্যালো, কি ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে? আমি এক্ষুনি আসছি। বিশাল, যেও না প্লিজ, আমার কথা শোনো। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? তোমার মতো একটা অহংকারী মেয়ে কি করে বুঝবে আমার ভাইয়া আমার কাছে প্রাণের চেয়ে বেশি দামি? আর আর তাকে নিয়ে তুমি? সরি বিশাল, কিন্তু কি করব, তুমি যে আমার কোনো কথাই শুনতে চাও না। তোমার মতো অহংকারী মেয়ের আবার কি বলার থাকতে পারে? বলার অনেক কিছু থাকতে পারে বিশাল, এই কথা সত্যি। আমি অহংকারী ছিলাম। সেদিন শুধু তুমি আমার পোশাক ছিঁড়ে টুকরো টুকরো করনি, সাথে সাথে আমার এই অহংকারী মনটাকেও ছিন্ন ভিন্ন করে দিয়েছো। আমি বুঝতে পেরেছি সবার উপরে মানুষ সত্য। সত্য যখন বুঝতে পেরেছো, এবার পথ ছাড়ো, আমি যাব। যাব বললেই হলো? মানে? বিশাল, তুমি আমার জীবনের প্রথম পুরুষ, যে প্রথম আমার শরীরে স্পর্শ করেছো, আমার ঘুমন্ত নারী সত্যকে জাগিয়েছো। এই নারীর চাওয়া পাওয়া, জীবন মরণ সবকিছু তোমাকে ঘিরে। তোমার মতো বড় লোকের মেয়েকে ভালোবাসলে আমার মরণ কেউ ঠেকাতে পারবে না। বিশাল, আজকে তুমি বুঝতে না পারলেও একদিন তুমি ঠিকই বুঝতে পারবে। এই নদী তার ভালোবাসার এক রাশ জল নিয়ে এসেছিল, যা তুমি অবহেলা ছুঁড়ে ফেলে দিয়েছো। বিশাল, এই বিশাল, আরে ওঠ ভাই, ওঠ। ভাইয়া, ভাইয়া তুমি কখন এলে? এই তো। তোর এত তাড়াতাড়ি ঘুম পেলে চলবে না ভাই, তোকে তো অনেক লেখাপড়া করতে হবে, ডাক্তার হতে হবে। আমি যে মাকে কথা দিয়েছি, মার শেষ ইচ্ছে আর আমার স্বপ্নটা তোকে যে সত্যি করতে হবে। তাই তাই এই দেখ ভাই, তোর জন্য আমি নেম প্লেট নিয়ে এসেছি। ভাইয়া, তোমার স্বপ্ন আমি পূরণ করব, পূরণ করবো ভাইয়া। আয় বুকে। আমি তোর কথা রেখেছি রে মা। সেই ছোটবেলা থেকে বিশালকে আমার বুকে করে রেখেছি। বিশালকে আমি ভুল করে একটু দুঃখ দেইনি, কষ্ট দেইনি। আর কিছুদিন পরে বিশাল ডাক্তার হবে। তোর চাওয়াটা সত্যি হবে মা, সত্যি হবে। দেখ মা, বিশালের নেম প্লেট সুন্দর হয়েছে না? আমার ক্ষমতা থাকলে বিশালের নামটা আমি সোনাতে লিখে আনতাম, কিন্তু কি করবো রে মা, আমার যে স্বাদ আছে সাধ্য নেই। তুই বিশ্বাস কর মা, আমি বিশাল ছাড়া নিজের জন্য আমি কিছুই চাইনি মা। আমি কিছুই চাইনি রে মা, আমি কিছুই চাইনি। বিপ্লব, আপনি? হ্যাঁ বিপ্লব, আমি। আজ তোমার বাড়িতে না এলে একজন তেজি মানুষের মাঝে যে কত বড় একজন ত্যাগী মানুষ লুকিয়ে আছে, সেই গোপন খবরটা কখনো জানতে পারতাম না। ভুল বললেন। আমাকে ত্যাগী মানুষ বললে আমাকে ছোট করা হবে। পৃথিবীতে সবার উপরে হলো মা। আমার মা আমার কাছে বিশালকে ডাক্তার বানানো ছাড়া কিছুই চায়নি। তাই আমার মায়ের এই স্বপ্নের চেয়ে আর কিছু বড় হতে পারে না ম্যাডাম। বিপ্লব, আমার নামটা কিন্তু ম্যাডাম না, আমার নাম জুলি, জুলিয়া হক। তুমি কি আমার নাম ধরে ডাকতে পারো না? এ তো অনেক বড় অধিকার। এই অধিকার দাবি করার জন্য আমার মতো একটা চায়ের দোকানদারের কাছে কোনো যোগ্যতাই নেই। কথাটা ভুল বললে। একটা দোকানদার যা পারে এই সমাজে অনেকে তা পারে না। যদি পারত তাহলে যখন আমাকে সবার সামনে অপমান করলো তখন অনেকে এগিয়ে আসতো, কিন্তু আসেনি।
বিপ্লব, আমি তোমার মাঝে যে তেজি পুরুষকে খুঁজে পেয়েছি, সেই তেজি পুরুষকে আমি ভালোবাসতে চাই। দেবে দেবে তোমার ভালোবাসা? ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন, স্বপ্ন দেখি দুজনে দুজনা। ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন, স্বপ্ন দেখি দুজনে দুজনা। এই পৃথিবী ছেড়ে চলো, গড়ে স্বর্গ তোমার আমার। ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন, স্বপ্ন দেখি দুজনে দুজনা। ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন, স্বপ্ন দেখি দুজনে দুজনা। হে পৃথিবী ছেড়ে চলো, গড়ি স্বর্গ তোমার আমার। ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন, স্বপ্ন দেখি দুজনে দুজনা। আমি যে তোমার ছিলাম, ছুড়ে যেতে পারবো না তোমাকে ও ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন, স্বপ্ন দেখি দুজনে দুজনা। গ্রহ লাগে না তো যেন ও চাঁদের মুখে, তুমি আমায় লুকিয়ে তোমার বুকে। কেড়ে নিতে পারবে না তোমাকে কেউ তো। ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন, স্বপ্ন দেখি দুজনে দুজনা। ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন, স্বপ্ন দেখি দুজনে দুজনা। এই পৃথিবী ছেড়ে চলো, গড়ে স্বর্গ তোমার আমার। ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন, স্বপ্ন দেখি দুজনে দুজনা। আমার সাওয়াল থানা হাজতে আটক হইল, আর তোরা কিছুই করতে পারলি? ভাই কিছু একটা করেন, তা না হলে মান সম্মান রাজনৈতিক ক্যারিয়ার সব হারাতে হবে। না না না, আমি সামান্য চা দোকানদারের কাছে হারিয়ে যেতে চাইনি। ওই দোকানদার আমার সাওলে থানা হাজতে ঢুকাইছে, আমি ও চা দোকানদার দেখা দিতে চাই। আমি কিনা এই চা গরম, টাটকা দুধের চা গরম। এই 2 কাপ চা নে। ওই বেটা,
চিনি বেশি দিয়ে এক কাপ চা দাও দেখি। হ্যাঁ চাচি গো, চিনি বেশি দিয়ে চা খাইলে ডায়াবেটিস হয়ে যাইবো। আই বেটা, তুমি মনে হয় ডাক্তার হইবা? হইতেও পারি। আচ্ছা, দোকানদার থেকে তুমি যদি ডাক্তার হও তাহলে কসম খাইলাম আমি তোমার বিয়া করুম। ও চাচি কও কি, চা বিক্রি করে দেখা ছোট মনে করো না। যদি বিয়া করি তাইলে সুন্দরী আর বড় লোকের মাইয়াই বিয়া করুম। কি? ও তুমি মুরব্বীরা কি সাধে কয় ছোট লোকের বড় আশা? আমার চেয়ে সুন্দরী আর বড় লোকের মাইয়া যদি তুমি বিয়ে করতে পারো তাহলে আমার জুতা তোমার গাল। তোমার জুতা আমার গাল? ছি। জি না, আমার ঠোঁট তোমার গাল। দেখাচ্ছি মজা, দাঁড়া। শয়তানি রে। ঠিক আছে, পরে সুদে আসলে উসুল করে নেব। এই চা, সস্তা যাচ্ছা। এই দোকানের মালিক কেডা? ইয়ে আমি। বিশাল, বিশাল, কিছু হয়নি তো তোমার? এক্সকিউজ মি। ওসি সাহেব, ওই গুন্ডারা আমার বিশালকে মারতে চেয়েছিল, আপনি ওদেরকে গ্রেফতার করুন। তাহলে আপনি টেলিফোন করেছিলেন? আপনার পরিচয়? নদী, আকরাম শিকদারের মেয়ে। তাহলে একটা কথা শুনুন, যারা ওনাকে আক্রমণ করেছিল আমার বিশ্বাস ওরা আপনার বাবার ভাড়াটে গুন্ডা। আমার বাবার ভাড়াটে গুন্ডা? কিন্তু কেন? প্রশ্নটা আপনার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমাকেও বিশ্বাস করতে হবে, তোরা ব্যর্থ হয়েছিস। হ্যাঁ হয়েছে। বাবা, তুমি বিশালকে খুন করতে চেয়েছিলে না? বিশাল এখন তোমার সামনে, খুন করো বিশালকে। চিৎকার করো না বাবা, এখন বুঝতে পেরেছি ভাইয়া তোমারই কারণে নষ্ট হয়ে গেছে। তা না হলে ভাইয়া আজ জেলে থাকবে কেন? মিস্টার আকরাম শিকদার, আপনি কি করে ভাবতে পারলেন নদীকে আমার সামনে আঘাত করবেন? এই শালিক সওয়াল, নদী আমার মেয়ে, তোর কিনা? তোর কিনা? বল, নদী তোর কিনা? চুপ করে আছিস কে? বল, বল, নদী তোর কিনা? নদী আমার ভালোবাসা। বড় লোকের মেয়েকে ধরে যাতে ওঠার সিঁড়িটা ঠিকই চিনিছি, কিন্তু তুই বুঝতে পারিসনি চায়ের দোকান থেকে ডিপার্টমেন্টাল স্টোর উঠা যায়, কিন্তু আকরাম শিকদারে জামাই হওয়ার স্বপ্ন তোর কোনোদিন পূরণ হবে না। আমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। যাতে ওঠার সিঁড়িটা আপনাদের মতো লোকেরা খুব ভালো করে চেনেন শিকদার সাহেব, তাই পড়ে যাওয়ার ভয়টা আপনাদেরই বেশি। আমরা গরিবরা মন দেই মনের জন্য, ভালোবাসি প্রাণের তাগিদে। সেই ভালোবাসা প্রাণ থাকতে কেউ কেড়ে নিতে পারবে না শিকদার সাহেব। শালি সাল রে, তোর প্রাণটাই আমার দরকার। বিশাল, বিশাল, তোকে তোকে কে মেরেছে বল বিশাল? আল্লাহ এত বড় হাত কাকে দিয়েছে? তোর বুকে রক্ত দাগ লাগিয়ে দিয়েছে। ভাইয়া তুমি ব্যস্ত হয়ে না তো, ও কিছু না। খবরদার মিথ্যে কথা বলবি না। আমি যে ভাইকে এতটা বছর একটা টুকা লাগতে দেয়নি, সেই ভাইয়ের বুকে রক্তের দাগ, কার এত বড় সাহস? নদীর বাবা। এই নদীর বাবা আবার কে? আকরাম শিকদার, যার মেয়েকে আমি ভালোবাসি। তুই নদীকে ভালোবাসিস? এটা তুই কি করেছিস? তুই না আমাকে বলেছিস মেয়েটা বড় অহংকারে, সে অহংকারী মেয়েকে তুই ভালোবেসেছিস? ভাইয়া যদি মনে করো আমি ভুল করেছি, তাহলে আমার জীবনের প্রথম ভুলটা তুমি ক্ষমা করে দিও। কিন্তু নদীর বাবার জন্য নদীকে তুমি ভুলে যেতে বলো না ভাইয়া, ভুলে যেতে বলো না। বিশাল, তোর যে কোনো আবদার আমি আমার জীবনের বিনিময় হলেও মেনে নেব। আরে তুই যদি আমার জীবনটাও চাস, আমি হাসতে হাসতে তাও দিয়ে দেব। কিন্তু ভাইরে, আমরা আমরা নিচু তলার মানুষ। তুই এত বেশি উপরে হাত দিয়েছিস যে হাতটা পড়ে যাবে। তোর এই পুরো হাত দেখে আমি
আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। কি বলতে চান উকিল সাহেব? বলতে চাই, হাতে বন্দুক থাকলেই অনেক সময় বাঘকে ঘায়েল করা যায় না, জাল ফেলতে হয় জাল। ওই জালে বাঘকে আটক করে হাতের বন্দুক দিয়ে ইচ্ছে মতো পিটিয়ে মনের সুখ মিটিয়ে নিতে হয়। কিন্তু এই শক্ত জাল আমি পাবো না কোনে? আরে জাল তো আপনার হাতেই। মানে? মানে নদী, আপনার মেয়ে নদী। বিপ্লব ও তার ভাইকে ঘায়েল করার জন্য আপনার মেয়ের ভালোবাসাকে জাল হিসেবে ব্যবহার করতে হবে। কি করি? উকিলের প্যাচ আমি বলে দেব। বিপ্লব, তোমার ওই পা দুখন দিয়ে আমার জোরে লাথি মারো। কি কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আমার মতো একটা বাজে লোকের যা করা উচিত তোমাকে তাই করতে বলতেছি। বিশাল আর নদীর ভালোবাসা আমাকে অমানুষ থেকে মানুষ করেছে। তুমি আমার মেয়েটার ভালোবাসা ভিক্ষা দাও। আমি জানি নদী আমার মেয়ে বলে তোমার ভাইকে ভালোবাসার কোনো যোগ্যতাই নেই, তাই তুমি দয়া না করলে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। বাবা, তুমি আমার ভালোবাসার জন্য নিজেকে এতটা ছোট করবে আমি ভাবতে পারিনি। না রে মা, না, আমি নিজেকে ছোট করছি রে মা। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেছি মাত্র। নিজের ভুল বোঝাটাই যে কোনো মানুষের জন্য বড় প্রায়শ্চিত্ত। নদীর মুখের দিকে তাকিয়ে আমি কথা দিচ্ছি, ওদের ভালোবাসা আমি মেনে নেব। এখানে একটা বড় সমস্যা আছে বাবাজি। 4 ভাই লম্পট জেল হাজতে, তার বোন কি করে বড় মুখ নিয়ে তোমার ঘরে বউ হয়ে যাবি? তাছাড়া নদীর এই বউ হয়ে আসাটা কি জুলিয়া মা মেনে নিতে পারবি? ভাইয়া, বাবা ঠিকই বলেছে, তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আমার মুখের দিকে তাকিয়ে জুলিয়া আপাকে কেসটা তুলে নিতে বলুন। আমার বিশ্বাস আপনি বললে জুলিয়া আপা না করতে পারবেন না। আপনি না করবেন না ভাইয়া, প্লিজ। কয়লা ধুলে কখনো ময়লা যায় না বিপ্লব। কয়লা ঘষতে ঘষতে শেষ হয়ে যাবে, কিন্তু রং বদল হবে না। কালো কালোই থাকবে। কয়লা থেকে সাদা রং বের হবে না। তাই বলছি, তোমার বিশ্বাসের দাম তুমি কখনোই পাবে না বিপ্লব। জুলিয়া, আমি জানি যে বড় মন নিয়ে তুমি আমাকে ভালোবেসেছিলে। রাজুর কেসটা তুলে নেবার কথা বলে সেই মনটাকে আমি আঘাত করেছি। আমি স্বীকার করছি তোমার ধারণাটাও সত্যি হতে পারে। ভেবে দেখো জুলিয়া, একটা মানুষ যদি ভালো হতে চায় তাকে অন্তত একবার সুযোগ দেওয়া উচিত। অমানুষকে সবাই ঘৃণা করে, শাস্তি দিতে চায়, কিন্তু ভালো হবার সুযোগ কজন দিতে পারে? তাছাড়া নদী বিশালের ভালোবাসা, আর রাজু নদীরই ভাই। তুমি তো জানো আমার ভাই যদি আকাশের চাঁদও চায় আমি এনে দিব। তাই আমার অনুরোধ আমি করেছি, তুমি কি করবে তা তোমার উপরে ছেড়ে দিলাম। আসি। বিপ্লব, আমি তোমাকে এতই বেশি ভালোবাসি, তোমার জন্য সবকিছু করতে পারবো। প্লিজ আপা, আপনি আপনি আমার কেসটা তুলে নেবেন না। আমার মতো লোকের শাস্তি হওয়া উচিত। আমাকে জেলে দিন, ফাঁসিতে দিন। আমার বাবার কথা শুনবেন না। এই বাবার জন্য আমি নষ্ট হয়ে গেছি, পচে গেছি। সালিসাল বলি কি? নদী, বাবা, তোমরা কেউ আমার জন্য ম্যাডামকে অনুরোধ করবে না। আমি আমার এই কুচির চেহারাটাও কাউকে দেখাতে চাই না। আমি জেলখানার এই অন্ধকারে পচে মরতে চাই, পচে মরতে চাই। কিন্তু দেখছি আমার থেকেও হারামি হয়েছে। যাক, এতদিন পর অযোগ্য সন্তান হয়েছে। তোমার নিজের প্রতি নিজেরই ঘৃণাই বলে দিচ্ছে তুমি সত্যি সত্যি ভালো হয়ে যাবে ভাইয়া। তাই জুলিয়া আপা অবশ্যই তোমার কেসটা তুলে নেবে। মামলা তো তুলে আমাকে নিতেই হবে। নদী, তুমি আর বিশাল সুখী হও, আমি তো মনে প্রাণে তাই চাই। এবার দেখলেন তো, ওষুধটা ঠিক মতোই পুশ করা হয়েছে। আসলে কি জানেন, ডেঙ্গু জ্বরের ওষুধই দিতে হয়। কলেরার ওষুধ দিলে তো আর ডেঙ্গু জ্বরের কাজ হবে না। কি বলবো তোমাকে, আসলে তুমি কি হারামি উকিল। এই হারামি বুদ্ধিটা এর জন্য দিয়েছিলাম, জুলিয়াকে কেসটা তুলে নেওয়ার জন্য অনুরোধ করলে আমার মুখে থাপ্পড় মেরেছিল। আমি সে থাপ্পড়ের জবাব দিলাম। এরপর বাকি খেলাটা খেলবো টপ কিলার মুন্নার সাথে কন্ট্যাক্ট করার পর। মিথ্যে কথা, তুই চাইলেই পারিস মুন্না। আমাকে দেখ, আরে আমি ওই নোংরা আবর্জনার মধ্যে বড় হয়েছি। তারপরও নিজের চেষ্টায় আজ আমি মেডিকেলের ছাত্রী, কদিন পর ডাক্তার হব, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো।
আমার এই চলার পথে তোকে আমার সাথী হিসেবে চাই রে মুন্না। আমার ভালোবাসা দিয়ে তোর সব দুঃখ কষ্ট আমি দূর করে দেবো রে মুন্না। তুই এই পথ থেকে ফিরে আয়। আকরাম শিকদার পাঠালছে, এখানে 5 লক্ষ টাকা আছে। কাজ হয়ে যাওয়ার পর বাকি 5 লক্ষ টাকা পাওয়া যাবা। কাজ তো হবেই। আমি মুন্না, কাকে খতম করতে হবে? আমার সম্মানিত শিক্ষক মহোদয় ও আমার সহপাঠী ভাই ও বোনেরা, শুভ সন্ধ্যা। একটু পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তখন আপনারা গুরু গম্ভীর আলোচনা শুনলেন। এখন আমরা কৌতুক দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কি আপনারা হাসতে চান না? এবার আপনাদের সামনে হাসি কৌতুক নিয়ে আসছে চঞ্চল ওরফে চাল্লি ও কাদের। বিশাল, আয় ভাই। উপস্থিত ভাই ও বোনেরা, চোখ বন্ধ কইরা এদিকে আইতেছিলাম, হঠাৎ শুনি কুত্তার আওয়াজ। আবার একটু পরে গিয়ে শুনি মুরগি ডাকে। আমি খাড়ায় গেলাম, ব্যাপার কি? দেখলাম কিছুই, মুরগিও ডাকে না, কুত্তাও ডাকে না, ডাকে এই শয়তান। এই মুরগি এদিকে আয়, তার মুরগা ডাক শোনা শোনা। শুধু দর্শক মন্ডলী, আপনারা এখন মুরগি ডিম পাড়া হয়ে গেলে উড়ে গিয়ে মনের আনন্দে কিভাবে ডাকে শুনুন। ভাইয়া, আমি একটু টয়লেট থেকে আসছি, তুমি বসো। বিশাল, লাগেনি তো? ও কিছু না ভাইয়া, তুমি বসো। যা। মুরগির ডাকে ছাড়া পেয়ে দূর থেকে ছোট কুকুরের বাচ্চা দৌড়িয়ে এসে কিভাবে ডাকছে শুনুন। কি ভাই, ব্যাড উইকেট নিয়ে বাথরুমে? রান কত? 99। সেঞ্চুরি করব। সাবধান, 99 তো আবার আউট হয়ে যায় না। আমি আউট হই না, আউট করি। ওকে বাথরুমে ফেলে দিয়ে আয়। বিশাল, বিশাল, কি ব্যাপার? বিশাল গেল কোথায়? হ্যাঁ, বিশাল, 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 তোর অবস্থা কি করেছে? বল বল বিশাল। ডাক্তার, নার্স, ডাক্তার! দরজা খোলো ভাইয়া, দরজা খোলো। আমি বিশালের কাছে যাবো, আমি বিশালের কাছে যাবো। মমি, তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোর দরজা খুলে দিচ্ছি। না, ওই দরজা খুলবি নালে, কারণ চাবি আমার হাতে। এই দরজা খুলে দাও, খুলে দাও বলছি। তুমি মেয়া মানুষ, মেয়া মানুষও তো থাকো, আমাদের ব্যাপারে নাক গলায় চাইছো না। তোমাদের অত্যাচার অবিচার আমাকে নাক গলাতে বাধ্য করেছে। নদীকে মুক্ত করে দাও। না, নদী মুক্ত হলি ভালোবাসার নামে ওই বস্তির নোংরার পানিতে ঝাঁপ দিবি, আর ওই নোংরা পানি যা তোর গায়ে না লাগতে পারে, সেই জন্য তোকে ঘরে বন্দি করে রাখিছি। অসভ্য, তোমার মতো জঘন্য মানুষের সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়।
অসভ্য বলো আর যাই বলো, নদীকে ঘরতে বার হতে দেব না। ডাক্তার, আমার ভাই বিশালের কি অবস্থা? বিপদ কেটে গেছে, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার। বিশাল, বিশাল, বিপ্লব, তুমি শান্ত হও। বিশাল এখন বিপদ মুক্ত। তা তো বুঝলাম, কিন্তু বিশালকে মারতে এসেছিল কে? বিশালের জ্ঞান ফিরে আসলে সব জানা যাবে, কিন্তু আমি ভাবছি বিশালের শ্বশুর বাড়ির একটি লোকও তখন বিশালকে দেখতে এলো না। কি? বিশাল বাইসে গেছে মুন্নার মতো খনির হাত থেকে? এও আমাকে বিশ্বাস করতে হবে? ওই শালার যে কই মাছের জান, তাকে জানতো। এই মুন্না, আমি তোকে 5 লাখ টাকা দিছি বিশালকে মারি ফেলার জন্য। কই মাছের জান না ইলিশ মাছের জান, এই কথা শোনার জন্য নয়। এত কথার কি আছে? মরেনি, হাসপাতালেই মরে যাবে। আমি বিশালের মরার খবর চাই, মরার খবর। তুমি কে? তুমি কে? আমার ভাইকে মারতে এসেছো? কেন? কেন? ও আমার কলেজা টুকরা ভাই, তোমার কি ক্ষতি করেছে? তোমার কি ক্ষতি করেছে? কে তুই? ভাইরে এত বেশি ভালোবাসিস? আমি না এই ভাইটার জন্য বেঁচে আছি। আমি বিপ্লব, তাই তাই আমাকে মেরে ফেলো। বিপ্লব নামটা আমার পরিচিত। তুই মুন্না নামের কাউকে চিনতি? হ্যাঁ, আমি চিনতাম। ছোটবেলায় একই দোকানে আমরা চা বিক্রি করতাম, একই ছাদের তলা ঘুমাইতাম। ভাই, ভাই তুমি কে? আমি তোর সেই ছোটবেলার বন্ধু মুন্না। হ্যাঁ, মুন্না? মুন্না তুই? আরে আরে, এত বছর পর দেখা। তুই তুই আমার বাইরে খুন করতে আইসোস? হ্যাঁ, আমার অবাক লাগতেছে। আজ তুই মাস্তান খুনি? হ্যাঁ, আজ আমি মাস্তান খুনি। টাকার বিনিময়ে আমি সব করতে পারি। তারপরেও আমার মনের মধ্যে একটা মানুষ আছে, যে মানুষটা বন্ধুত্বের দাম দেয়। তোর সৌভাগ্য, এই প্রথম আমার হাত থেকে কোনো মানুষ বেঁচে গেল। সৌভাগ্য, তোর হাত থেকে আমার ভাই বেঁচে গেল। আমি শুধু একটা কথা জানবার চাই, তুই কার কথা মতো টাকার বিনিময়ে আমার ভাইরে খুন করতে আইছিলি? তোর ভাইয়ের হবু শ্বশুর আকরাম শিকদার আমাকে পাঠিয়েছে তোর ভাইকে খুন করতে। মুন্না, তুই কি করতেছস? আকরাম শিকদার বিশালে খুন করতে পাঠাইছে? হ্যাঁ, আকরাম শিকদার। সরি বন্ধু, তোর রক্ত জানলে আমি কোটি টাকা পেয়েও বিশালকে খুন করতে আসতাম না। বিশালকে সাবধান করে দিস। আর একটা কথা মনে রাখিস, আকরাম শিকদারের যেমন টাকার অভাব নেই, তেমনি মুন্নার মতো ভাড়াটে গুন্ডারও এই শহরে অভাব নেই। আসি বন্ধু। মুন্না, মুন্না শোন, শোন মুন্না, তোর সাথে কথা আছে। মুন্না, মুন্না শোন। ভাইয়া, মুন্না ভাই কি চলে গেল? হ্যাঁ, চলে গেছে। এরপরও কি বলতে চাস নদী তোকে সত্যিকারে ভালোবাসে? এরপরও কি তুই নদীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখবি? আমি তো মনে করি নদী তোর সাথে ভালোবাসার অভিনয় করেছে, শুধুমাত্র ওর ভাইকে জেল হাজত থেকে বের করে নেবার জন্য। না ভাইয়া, তুমি নদীর ভুল বুঝো না। তুমি বিশ্বাস করো, নদীর বাবা শুধু আমাদের সাথে প্রতারণা করেনি। তুমি খোঁজ নিয়ে দেখো, নদীর সাথে প্রতারণা করেছে। আমি কিচ্ছু খাবো না, আমাকে বিশালের কাছে যেতে দাও। দরজা খুলে দাও, আমি বিশালের কাছে যাব। আমাকে আমার বিশালের কাছে যেতে দাও, আমি আমার বিশালের কাছে যাব। দরজা খুলে দাও। লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! ময়লা জুতো পরে আমার ড্রয়িং রুমে ঢুকেছিস? আমার জুতাটা যত বেশি না ময়লা, তার চেয়ে অনেক বেশি ময়লা আপনার চরিত্রটা। জুলিয়া ঠিকই বলেছিল,
কয়লা ধুলে কখনো ময়লা যায় না। জুলিয়া কেন বুঝবি না নে? ও কি তোর মতো অশিক্ষিত দোকানদার যে বুঝতে পারবে না? আরে শিক্ষিত কুকুর, এই তো সেদিন আমার মতো চায়ের দোকানদারের পা ধরে মেয়ে বিয়ে দিতে চেয়েছিলি। আরে তখন আমি বিপদে ছিলাম, এখন আমার সোনার টুকরো সাওয়াল রাজু সারা পাইছে। তোর ভাইরে লাঠি দিয়ে দূরে সরা দিছি। বিশ্বাসঘাতক! আমার সহজ সরল ভাইটা তোর মেয়েকে ভালোবাসে বলেই তোর বাড়িতে এসেছি। বিপ্লব, বের হয়ে যা, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। এই খারাপ বাপের খারাপ পোলা! আরে ছোট ভাইয়ের কথা রক্ষা করতে এসেছিলাম, বিপদ থেকে উদ্ধার হয়েছিস, তাই ওদের প্রেম মাইনা নিবি না। তবু ছোট ভাইয়ের কথা রাখতে প্রস্তাব দিলাম। সেই স্বপ্নকে আমরা মাটিতে পিষিয়ে দিয়েছি। ওগো প্রেম ওদের স্বপ্ন, যে মাটিতে পিষিয়ে দিয়েছিস সেই বাড়ি আমি জাগিয়ে তুলে মনের মাধুরী দিয়ে মূর্তি বানিয়েছি। ওদের প্রেম অমর হোক। আর শোন, নদীকে তোরা বিশাল ছাড়া অন্য কোথাও বিয়ে দিলে এই বাড়ির রং আমি তো রক্ত দিয়ে লাল করে দেব। তখন এই বাড়ির নাম হবে রক্তাক্ত ভিলা। আমি মুসলমান, আমার আল্লাহ এক, আমার রসুল এক, জবান এক। কথাটা মনে রাখিস, মনে রাখিস। এই নাও। ভাইয়া, ভাইয়া, নদী কেমন আছে? ওরা কি বললো? চুপ, একদম চুপ। ওরা তোরা নদীর ভালোবাসাকে পা দিয়ে মাটিতে পিষিয়ে দিয়েছে। তোর জন্য আমি ওদের কাছে অপমানিত হলাম। আর কি চাস? আর কি চাস? আর কি চাস? আমি কি করবো বল, বল। এই এই, মন খারাপ করিস না ভাই। আরে নিজেকে আমার অপরাধী মনে হয়। বল বল, আমি কি অন্যায় করেছি? কেন আমার মনের মধ্যে তোকে হারানোর ভয়? এই বিশাল, তুই কি মায়ের স্বপ্ন পূরণ করবি না? আমার স্বপ্ন পূরণ করবি না? আরে তুই কি চাস আমি মুন্না মতো শহরে টপ কিলার হই? না ভাইয়া, না, তা আমি কোনোদিন চাই না ভাইয়া। আমি তোমাদের স্বপ্ন পূরণ করব, কিন্তু কি করব বলো? নদীকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না। হ্যালো হ্যালো, জুলিয়া আপু, আমি নদী। দাঁড়াও, আমি বিশালকে দিচ্ছি। হ্যালো নদী, তুমি যদি বিশালকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে এই মুহূর্তে কাজী অফিসে চলে আসবে। আমি তোমাদের বিয়ে দেব, ব্যাস। তা না হলে তুমি চিরদিনের জন্য বিশালকে হারাবে। না না, আমি আমার বিশালকে হারাতে পারবো না। আমি বিশালকে হারাতে পারবো না। আমি যাব। বিপ্লব, কিছুই তো বুঝতেছি না। তারা বিশাল, আমার মনে হয় নদী আসবে না। নদী আসবেই। বিপ্লব, এই তো বিয়ের কোণে চলে এসেছে। এই তো নদী এসে গেছে, চলো আর দেরি করো না। এসো, এসো, চলো, এসো। সব রেডি করে দিচ্ছি। তুমি কি বলছি? কেন তুমি জানো না? নদী বাড়ি থেকে পালিয়ে এসে বিশালকে বিয়ে করেছে। আজ ওদের বাসর রাত। আমি ভাবছি অন্য কথা। আকরাম শিকদার লোক ভালো না, এত সহজে ওদের ছেড়ে দেবে না। তাহলে কি হবে মুন্না? তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে আকরাম শিকদার বিশাল আর নদীর কোনো ক্ষতি করতে পারবে না। কিছু বলছো না যে? কি বলবো? আমার কেন জানি ভয় করছে। তোর ভয় আমি দূর করে দিচ্ছি।
আমি এনে নাই। এই, কি হলো বিশাল? নদী চিৎকার দিল কেন? চুপ, একটু চুপ। আস্তে কথা বলো। আরে কি আসতে? নদী চিৎকার দিল কেন? হ্যাঁ, নদী। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা আপনি একটু ওদিকে যান তো। যা যা। তবে কি হয়েছে সেটা বুঝতে হবে না। উফ, ওদের বাসর করতে দাও। বাসর ঘরে এমন ঘটনা একটু একটু ঘটে। এদিকে শোনো শোনো। না না না, এখন আমি বাচ্চা কাচ্চা চাই না। কি? না মানে মানে বিশালের কথা বলছি। আগে ডাক্তার, পরে পরে বাচ্চা। ও সেটা। দাঁড়াও। এই নাও। এটা কোন ওষুধ বুঝি? তোমার এত বোঝার দরকার নেই। জলদি নিয়ে এসো। যাও 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 যাও। আচ্ছা। কাদের? ছোটবেলায়। আরে মুন্না ভাই, তুমি এত দেরি করে লেখে। সরি, একটু ঝামেলা ছিল, তাই কাজী অফিসে আসতে পারিনি। ও ইয়ে, আচ্ছা। বিপ্লব কোথায়? ইয়ে মানে বিপ্লব একটু বাইরে গেছে। ঠিক আছে, আমি ওর রুমে গিয়ে একটু বসি। যাও 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 যাও। আমার বুঝি লজ্জা করছে না? তোমার লজ্জা আমি মিষ্টি খাইয়ে ভেঙে দিচ্ছি। ভাই জলদি ওষুধটা দেন, খুবই জরুরি। খুবই জরুরি বুঝি? ওষুধটা দেন ভাই, নাহলে অঘটন ঘটে যাবে। না না ভাই, অঘটনটা আমার দোকানে ঘটাবেন না। আমি দিচ্ছি দিচ্ছি। ভাই তুই একবার কথা বল ভাই। আরে ভাইয়ের সুখে বিপ্লব পাগল হয়ে গেছে, আমাদের তো বসে থাকলে চলবে না। চলো লাশ দাফনের ব্যবস্থা করি। তুমি কি এভাবে কবরস্থানে পড়ে থাকবে? ঘরে যাবে না? কোন ঘরে যাব? আমি কোন ঘরে যাব? আরে ওই ঘরে যখন আমার মায়ের ছবি আমাকে জিজ্ঞেস করবে, বিপ্লব তুই বিশালকে মাটির ঘরে শুয়ে দিলে, তখন আমি কি জবাব দেব জুলিয়া? আমি কি জবাব দেব? তবু তোমাকে শক্ত হতে হবে। বিশাল নেই, নদী তো আছে। নদীর একবার খোঁজ নেবে না? খবরদার ওই নদীর কথা আমাকে বলবে না। ওই নদীর জন্য আমার বিশাল খুন হয়েছে, তাই নদীর নামও আমি শুনতে চাই না। আমি নাম শুনতে চাই না, মুখ দেখতে চাই না। তোমার জন্য মরতে পারি, তুমি গলার মালা। লক্ষ্মী সোনা এই দেখো না বুকে কত জ্বালা। তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি, গলায় ফাঁসি পড়তে রাজি আছি। তুমি ছাড়া এই জগতে কেমন করে বাঁচি। তোমায় ভালোবাসি, ও তোমায় ভালোবাসি। তোমার জন্য মরতে পারি, তুমি গলার মালা। লক্ষ্মী সোনা এই দেখো না বুকে কত জ্বালা। তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি, গলায় ফাঁসি পড়তে রাজি আছি। তুমি ছাড়া এই জগতে কেমন করে বাঁচি। তোমায় ভালোবাসি, ও তোমায় ভালোবাসি। ভাইয়া রে, আমি যে মাকে কথা দিয়েছি
মায়ের শেষ ইচ্ছা আর আমার স্বপ্ন যে তোকে পূরণ করতে হবে ভাই। হ্যাঁ, দেখ দেখ, তোর জন্য আমি নেম প্লেট নিয়ে এসেছি ভাই। ভাইয়া, তোমার স্বপ্ন আমি পূরণ করব ভাইয়া, পূরণ করব। আয় বুকে আয় ভাইয়া। তুমি আবার এ বাড়িতে কেন এসেছো? নিশ্চয় দেখতে এসেছো বিশালকে হারিয়ে আমি কিভাবে চটপট করছে। ভাইয়া, খবরদার, আমাকে আমাকে ভাইয়া বলে ডাকবে না। তোমার মুখে ওই ডাক শুনলে আমার বুকে দাও দাও করে আগুন জ্বলে, আগুন। অথচ বিশালের মুখে ওই ডাক আমাকে আশা আলো দেখাতো। ওই ভাইয়া ডাক ছিল আমার স্বপ্ন, আমার স্বাদ। আমার জীবন থেকে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তুমি আমার সামনে থাকলে আমার আমার কষ্ট আরো বেড়ে যাবে। তুমি যাও, তুমি চলে যাও। আমি আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার এই মুখ শুধু আপনাকে কেন, কাউকে দেখানোর ইচ্ছে নেই। আমি তো মরতে চাই, কিন্তু মরতেও পারছি না। বিশালের সন্তান যে আমার পেটে। কি বলছো তুমি? ঠিকই বলছি ভাইয়া, কিন্তু এই অনাগত সন্তানের পৃথিবীতে আসার পথে যে অনেক বাধা ভাইয়া, অনেক বাধা। না না, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। আমি ভেবেছিলাম আমার জীবনে আর কোনো স্বপ্ন নেই, স্বপ্ন ছাড়াই বেঁচে আছি। বিশালের সন্তান, বিশালের সন্তান তোমার পেটে। এই তো আমি আবার আশা আলো দেখতে পাচ্ছি। বিশাল, বিশাল, আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি ভাই, আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি। এই তোমার মাথা ছুঁয়ে কসম কাটলাম, তোমার গর্ভের সন্তানের ক্ষতি তো দূরের কথা, চোখ তুলে যে তাকাবে তাকে আমি ধ্বংস করে দেব। কি বললে তুমি? নদী মা হতে যাচ্ছে। কেন, তুমি কি মনে করেছিলে বিশালকে খুন করেছো বলে নদীর জীবন থেকে বিশালের সমস্ত স্মৃতি মুছে গেছে? না। রাজু, নদীক নিয়ে আয়। আমি নদীক ডাক্তারের কাছে নিয়ে যে ওর বাচ্চা নষ্ট করে দেব। সে সুযোগ তোমরা আর পাবে না, কারণ নদীর বাচ্চা হবে। আমি বেঁচে থাকতে নদীর বাচ্চার ক্ষতি হতে দেব না। আপনি কি সই করার আগে আরেকবার ভেবে দেখবেন? আমি যা করছি ভেবে চিন্তেই করছি, তাই আমি আমার সমস্ত সম্পত্তি নদীর অনাগত সন্তানের নামে উইল করে দিয়ে মরেও শান্তি পাব। এই নিন, সই করুন। থ্যাংক ইউ। শোনো বিপ্লব, পানিতে বাস করে তুমি কুমিরের সাথে লড়াই করতে পারো, কিন্তু আমি করব না। শহরটা ছোট না, অনেক বড়। তুমি অন্য কোথাও ঠিকানা খুঁজে নাও। তাই নিব। সেই ঠিকানাটা খুঁজে নেবার জন্য 2-4 ঘন্টা সময় দরকার। এই সামান্য সময়টুকুর জন্য আমাকে দয়া করে, করুণা করে নদীকে আশ্রয় দিন। আমি একটা বাসা ঠিক করেই আমি নদীকে নিয়ে যাব। তুমি নিশ্চিন্তে চলে যাও বিপ্লব, তোমার নতুন বাসায় আমিও তোমাদের সাথে এই বাড়ি থেকে চলে যাব। নদী, তুই এখানে থাক। আমি হ্যালো আকরাম সাহেব, আপনার জন্য একটা খবর আছে। বিপ্লব আপনার মেয়েকে নিয়ে অ্যাডভোকেট জুলিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছে। খুশি হলাম দারোয়ান, তোমার বকশিশ তুমি পাবা। এই তোরা অ্যাডভোকেট
জুলিয়ার বাড়ি থেকে নদী তুলে নিয়ে আয়। নদী, তুমি কোনো চিন্তা করো না, বিপ্লব এখনই চলে আসবে। খবরদার, তোমরা নদীকে নিয়ে যেতে পারবে না। আগে বাড়ি গুলি করে দেবো। জুলি, যাক বাবা, আপদ বিদায় হয়েছে, বাঁচা গেল, তুই এ নিয়ে চিন্তা করিস না মা। চল চলো। আমি বিপ্লবকে কি জবাব দেব? হ্যাঁ আব্বাস ভাই, বিশালকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আপনি একটু সহযোগিতা করুন, আপনার হয়ে আমি সব কাজ করতে রাজি আছি। আমি তো তোমারে সহযোগিতা করার জন্য দুই পায়ে না না এক পায়ে খাড়ায় আছি। আমি তোমার সব খবর রাখি, আমি জানি আকরাম নদীর সন্তান নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তুমি এই সন্তান বাঁচাবার চাইতেছ। খেলাটা জমছে ভালো, তবে তোর ভাই মরে যাওয়ার আগে হালার বুতের ইজ্জত শেষ। এসব কথা বাদ দিন আব্বাস ভাই, আমি এই শহরে একটা নিরাপদ জায়গা চাই যেখানে একটা বাচ্চার জন্ম নিতে পারে। হ্যালো, হ্যাঁ আছে মামা, আপনার ফোন। হ্যালো, ইডা কি কইলি? লেবেল করে দিছে? ভেরি গুড। কোন হাসপাতালে কইলি? শিকদার মেডিকেল হাসপাতালে? ওকে ওকে। বিপ্লব, লেটেস্ট খবর শুনবি? নদীরে হাসান সাহেবের বাড়ির থেকে আকরাম বাহিনী তুলে নিয়ে গেছে। কি বললেন? তুলে নিয়ে গেছে? হ্যাঁ, শিকদার মেডিকেল হাসপাতালে। জলদি যা, লেবেল করে দে, লেবেল করে দে। আকরাম শিকদার! আমার এত বড় সর্বনাশ করো না। কে তুমি? নদী, গাড়ি তো আমি কোনো কথা শুনতে চাই নেই। বিপ্লব নদী তুলে নিয়ে গেছে। প্রয়োজন হলে নদী সহ বিপ্লবের বাড়ি তামা তামা করে দিয়ে আসবি। তুই আমার ভাইয়ের আমানত নষ্ট করে দিতে চেয়েছিলি। যদি তোর এখন মাথাটা এক কূপে কেটে নিতে চাই, তাহলে এমন কোন বাপ নেই আমাকে বাধা দিতে পারে। শোন, আমি তোকে শুধু শেষবারের মতো এই কথাটা বলতে এসেছি। আমার ভাইয়ের সন্তান জন্ম নেবার পর প্রথম কান্নার শব্দ যখন আমি শুনবো, খোদার কসম এক মিনিটও তুই বেঁচে থাকতে পারবি না। আমি তোকে শেষ করব, আমার মায়ের কসম। নদী,
তুমি তোমার মতো পছন্দ করবে, আমি আমার মতো পছন্দ করব। ওইদিকে দেখো। এই নদী, তোমার বাচ্চার জন্য কেনাকাটা করতে এলাম। বিপ্লব দেখলে খুব খুশি হবে। তুমি খুশি তো? কি যে বলো জুলিয়া আপু, লজ্জা পেয়েছো? ঠিক আছে, তুমি এই বেবি কর্নারটা দেখো, আমি কাছে দেখি। এক্সকিউজ মি, এই মেয়েটিকে দেখেছেন? দেখেন তো। না। এক্সকিউজ মি, এই মেয়েটাকে দেখেছেন? না। এই মেয়েটাকে দেখেছেন? না তো ভাই, দেখিনি। ঠিক আছে, রাখুন। জি, এই ছবিওয়ালা মেয়েটাকে দেখেছেন? না ভাই। নদী, কেনাকাটা তো শেষ, চলো ওইদিকে জুয়েলারি সেকশনটা একটু দেখি। কি পেয়েছো? কোথাও পেলাম না। ওদিকে আসো। নদী, দাঁড়াও, বিপ্লবকে চমকে দেবো। এক্সকিউজ মি, আমাদের দুটো মাস্ক দিন তো। নেই। মার্কেটের কোথাও খুঁজতে বাকি রাখি, কিন্তু গেল কোথায়? চলো। এদিকে আসো। পুতুলগুলো সুন্দর হয়েছে না? এক্সকিউজ মি। নদী, বিপ্লব এই খেলনাগুলো দেখে খুব খুশি হবে। ঠিকই বলেছে জুলিয়া আপু। চামচারা শুনে যা, যতদিন বিশালের সন্তান জন্ম না নিব ততদিন তোরা বেঁচে থাকবি। যে মুহূর্তে সন্তান পৃথিবীর আলো দেখবো, ওই মুহূর্তে তখন জীবন আলো নিবা যাব। কথাটা মনে রাখিস, আমি সাফ সাফ কথা কয়ে দিলাম। জুলি, জুলি, তুমি জানো আমার চারপাশে শত্রু, এর মধ্যে তুমি কেন নদী কিনে মার্কেটে গেলে? কেন? আমার একটা দোষ তুমি বড় করে দেখলে। তোমার নিজের অপরাধটা একবার ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে। তোমার নিজের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গেছো। আমি একটু মেয়ে। তোমার শত দুঃখ কষ্টের মাঝে সারাক্ষণ আমি তোমার পাশে থাকতে চেয়েছি। আমিও তো তোমাকে কিছু বলতে চেয়েছি। জুলিয়া,
তুমি ঠিকই বলেছ, হঠাৎ করে আমি যেন সার্থক হয়ে গেছি। জুলিয়া, তারপরও বলবো, আমার এই কষ্টের বুকে মাথা রেখে দেখো, তোমার জায়গাটা তোমারই আছে। তোমার জায়গা তোমারই আছে। দেখো দেখো। তেজি পুরুষ, তাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু কথা হইল শয়তানের সাথে টক্কর দিতে হলে শক্তির প্রয়োজন হয়। তুমি জানো না আকরাম শিকদার হলো জাত শয়তান। আরে কাজের কথা কন। কাজের কথা হইল আকরামরে ঘায়েল করতে হইলে ওর শরীর থেকে রাজনীতির সাইনবোর্ডটা খুলে নিতে হবে, তাহলে ওই শালা শক্তির দিক থেকে অর্ধেক হয়ে যাবে। কি করতে হইব? আমি খবর পাইছি আকরাম পার্টির চিপরে গাড়ির মধ্যে টাইম বোমা ফিট করিয়া মারিয়ে ফেলবে। তুমি যদি একবার পার্টি চিপরে বাঁচাবার পারো, তাহলে আকরামের খেল খতম, তোমার খেল শুরু। বলতে পারো ও 5 তলার উপর থেকে নিচে পড়ে লেভেল হয়ে যাবে। দেরি হয়ে গেল, চলো। কি হয়েছে বলবে তো? তুমি কে? সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচালে। স্যার, আমি বিপ্লব। আর সমাজের প্রতিটি ক্ষেত্রে আদর্শহীন সন্ত্রাসীরা ও ক্ষমতালোভীরা ছড়িয়ে পড়েছে, তারা আপনাকে হত্যা করতে চেয়েছে। কিন্তু কেন? আপনার মতো মানুষটা হলো সমাজের বিবেক। এই বিবেকবান মানুষগুলো ওদের ক্ষমতা দখলের পথে বাধা হয়ে দাঁড়ায় বলেই একেবারে সরে দিতে চেয়েছিল। ওরা কারা বিপ্লব? ওরা আপনার দলের মধ্যেই লুকিয়ে আছে, যারা আমার ভাইকে হত্যা করেছে, যাদের কারণে আমার ভাইয়ের স্ত্রীর গর্ভের সন্তানও নিরাপদ নয়। বিপ্লব, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আমি জীবন দেব, তবু ওদের কাছে নথি স্বীকার করবো না। মুখ সামনে কথা কবি। আপনি কি আমার দুলা ভাই? নেতা, ব্যাপারটা কি কোন তো? বড় ভাই, আপনি ঠিক আছেন তো? আমার প্রিয় সহকর্মীরা, আপনারা শুনেছেন আমাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল, আমার গাড়িতে টাইম বোম রেখে দিয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মানে কে? এক তেজি পুরুষ জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছে। বলেন কি বড় ভাই? আপনার উপর সন্ত্রাসী হামলা? এ নিশ্চয়ই আমাদের বিরোধীদের কাজ। আমি আগামীকাল এই জঘন্য হামলার প্রতিবাদে মিছিল করব। মিস্টার আকরাম, এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আর কেউ না জানলেও আমি নিশ্চিত এই হামলাকারী আমাদের ভেতরেই আছে। আজ হোক কাল হোক, সে ধরা পড়বেই। দায়িত্বটা আমাকে দেন বড় ভাই। কাউকে দিতে হবে না। যে আমার জীবন বাঁচিয়েছে সেই তেজি পুরুষে আবিষ্কার করে দেবে
দিচ্ছি, ওই শালির সওয়াল বিপ্লবকে শেষ করে ফেলবো। হ্যালো, কোন শালি সওয়াল? আমি শিকদার মেডিকেল থেকে ডাক্তার শফি বলছি। শুনুন আকরাম সাহেব, আপনার মেয়ে আমাদের হাসপাতালে, জলদি আসুন। ওই ডাক্তার, আমার মেয়ে কোন রুমে? 202 নম্বর কেবিনে। কত নম্বর? 202। এই বস সালামি। আমার এখন কি হবে? এই শালা ডাক্তার, পালিয়ে আছিস কেন? আকরাম শিকদারের চামচামি করিস? এই চামচামি করিস, চল আমার সাথে। প্রদীপ, এসো। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। নদীর সন্তান না হওয়া পর্যন্ত তুমি সারাক্ষণ নদীকে দেখাশোনা করবে। ডাক্তার, তুমি হলে মহান পেশার মানুষ। তোমার কাজ জীবন দেওয়া, কেড়ে নেওয়া নয়। যে সন্তান পৃথিবীর মুখ দেখেনি, সেই সন্তানটা নষ্ট করার জন্য আকরাম শিকদারের মতো অমানুষকে সাহায্য করেছিলে। আমার ভুল হয়ে গেছে। সেই জন্যই তুই খেসারত দিবি। বিপ্লব, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। আয়, আজরাইলের ঘর কিরম তোর দেহায়। আয়। কি ব্যাপার আকরাম, তোমার এই অবস্থা কেন? আর বলবেন না বড় ভাই, রাস্তার মধ্যে এক ধর্ষণকারীর হাত থেকে একটা মেয়েকে বাঁচাতে গিয়েই আমার এই অবস্থা হয়েছে। আপনি তো জানেন, জনগণের জন্য তো আমি তো নিবেদিত প্রাণ। মিথ্যে কথা। বিপ্লব, তুমি এখানে? হ্যাঁ, আমি আকরাম শিকদারের এই ব্যান্ডেজের কারণও আমি ওকে আঘাত করেছি। মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে কথা। এতটুকু মিথ্যে কথা বলেনি এই সে আকরাম শিকদার, যে নিজের মেয়ের গর্ভের সন্তান নষ্ট করতে চেয়েছিল। যেহেতু তার মেয়েটা আমার মরহুম ভাইয়ের স্ত্রী, আমি বাধা দিয়েছিলাম। সেই আঘাতের চিহ্ন তার মুখে এবং এই হাতে। একদম খাঁটি কথা বড় ভাই। আজকাল সবকিছুতে ভেজাল থাকলেও এই কথার মধ্যে এতটুকু ভেজাল নাই। আমি আপনাকে অনেকবার কইছি আকরাম শিকদার একজন সন্ত্রাসী। আপনি বিশ্বাস করেন নাই, আজ তো প্রমাণ পেলেন। লেভেল করে দেন। কি ব্যাপার আকরাম, এসব আমি কি শুনছি? শোনার কিছুই নেই, কিন্তু আপনার অনেক কিছু করার আছে। একবার ভেবে দেখুন, আকরাম শিকদারের মতো সন্ত্রাসীরা যদি নমিনেশন নিয়ে এদেশের এমপি বা মন্ত্রী হতে পারে, তাহলে দেশ আর জাতি আকরাম শিকদারের কাছ থেকে কি আশা করতে পারবে? কিছুই না। আকরাম শিকদার শুধু একটা কাজই করতে পারবে, হাজার হাজার সন্ত্রাসীর জন্ম দিতে। স্যার, আমার শুধু একটা অনুরোধ, আকরাম শিকদারের মতো ময়লা আবর্জনাকে পার্টি থেকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন। আকরাম শিকদারের মতো লোকদের জন্য পবিত্র সংসদ তৈরি হয়নি। আসি স্যার, আসসালামু আলাইকুম। এই সেই তেজি পুরুষ যে আমার জীবন বাঁচিয়েছিল, আর রাজনীতির সাইনবোর্ড লাগিয়ে আকরাম শিকদারের মতো মানুষ কি করছে তাও তোমরা শুনলে। আসন্ন নির্বাচনে ওই তেজি পুরুষকেই আমি নমিনেশন দিতে চাই। আজকের সভায় এটাই সিদ্ধান্ত। এই শালা সদরঘাটের কুলি এখন কি হইল? তোর প্যারেক দেখি তোর পেছনটাই সাদা করে দিল। এবার তুই শালা বরিশাল যা, আমি উত্তরবঙ্গে চলে যাই। মিয়া ভাই, ঘটনাটা এমন করে পোল্টি মারবো তা তো ভাবি নেই। আমার কপালে আপনার জুতা দিয়ে একার বাড়ি মারেন, আবার সদরঘাটার গাপ ফেলিয়ে এক হয়ে যাই। হ্যাঁ, এক হয়ে যাই।
আমি তোর সাথে হাত মিলাইতে পারি এক শর্তে, যদি তুই নদীর সওয়ালকে নষ্ট করার জন্য আমাকে সাহায্য করিস। করবো, কিন্তু আমার নমিনেশন। তুই আমার হয়ে কাম কর, আমি বিপ্লবকে ঘায়ল করতে পারলি, ওই নমিনেশন তোরই হবি। আসেন মিয়া ভাই, একটু কোলাকুলি করি। আরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ফাইটা যায়, কলিজা ফাইটা যায়। আমারও ফাইটা যাইতেছে। তোর কি ফাইটা যায়? ফাইটা যাইতেছে, মন মতো ত্যাগ করতে হবে। ও শালার বউ, এর লিগে তো ওই ঘরটার মধ্যে এত দুর্গন্ধ কে? ফ্যান কর, ফ্যান কর। এইবার খেলা সামলা। প্যান্ট ছিল বাড়িতে, উপরে গেলে কি করে? আরে প্যান্ট ভাই, ও ভাই, আমার ইজ্জতটা শেষ করে দিয়েন না ভাই। আব্বাস, ওই শালিসল বিপ্লবের আমরা কিছু করতে পারবো না। মিয়া ভাই, সব জাল দিয়ে সব সময় সব মাছ ধরা যায় না। এবার আমি এমন একখান শক্ত জাল ফেলাইছি, বিপ্লব ওই জালের মধ্যে আটকে যাবে, কেউ বাঁচাবার পারবে না। হ্যালো বিপ্লব, আজ রাতে তুমি আমার সাথে ডিস্কোতে দেখা করো, তোমার সাথে গোপন কথা। চলে আসবো। আজ ডিস্কোতে যে খেলাটা হবে, সেই খেলার মাঠের একমাত্র খেলোয়াড় থাকবে শালা লেভেল হয়ে গেছে। চল চল। বিপ্লব বাঁচে গেছে, যা জলদি হাসপাতালে যাই ওরে লেভেল করে দিয়ে আয়। নদী, সত্যি আমরা তিন্নির কাছে কৃতজ্ঞ। তিন্নি না থাকলে যে কি হতো। বিপ্লব, নড়াচড়া করো না। তুমি কি বুঝতে পেরেছো কে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল? আকরাম শিকদার ছাড়া আমার কোনো শত্রু নাই। তুমি কি জানো আব্বাস আর আকরাম দুজনে মিলে তোমাকে খুন করতে চেয়েছিল? অবাক হবার কিছুই নেই, শয়তানের সাথে শয়তান মিলে যাবে, এটাই ঠিক। তবে আমার একটা কথা তোমাকে রাখতে হবে, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়। বিপ্লব কোথায়? কিসের সুসংবাদ? আয় বিপ্লব। বিপ্লব ভাই, নদীর ছেলে হবে। হ্যাঁ, কি কইলা? হ্যাঁ, নদীর পোলা হইব? হ্যাঁ, নদীর পোলা হইব? বিশাল, আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি ভাই, আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি। নদীর পোলার নাম কি রাখবো জানিস? হ্যাঁ, তার নাম রাখবো বিশাল। কাদের, কাদের, তুই নদীরে ডাক, আরে তুই জুলিরে ডাক, আর বৃষ্টি নিয়ে আয়। আজ আমি নিজের হাতে হাসপাতালে সবার বৃষ্টি খাওয়াবো। ও, সাধের কার্ড না?
স্যার আমাকে ডাকেছেন? হ্যাঁ ডেকেছি। এত কষ্ট করেছেন তবু বাচ্চাটাকে মারতে পারেননি। বাচ্চা? বাচ্চা চিৎকার? হ্যাঁ, বাচ্চার চিৎকার। এখনো হয়নি, তবে হবে। পৃথিবীর আলো দেখবে। বিপ্লব, তুই আমার সাথে টিটকারি করতেছিস? এই খুনি, যে বাচ্চাকে খুন করার জন্য পাগল হয়ে গেছিস, সেই বাচ্চার আমি রক্ষক, তুই ভক্ষক। চ্যালেঞ্জ দিলাম, এই বাচ্চা তুই কিছুই করতে পারবি না। স্যার, স্যার আমাকে ডাকেছেন এই বিয়াদবের কথা শোনার জন্য? দেখেছেন আপনার সামনে কি বলতেছে? বলবে না কেন? আপনারা কি মানুষ? একটা ফুলের মতো শিশুকে খুন করার জন্য পাগল হয়ে গেছেন? শুনুন, যে শিশুকে খুন করার জন্য হিংস্র হয়ে উঠেছেন, সেই শিশুর মায়ের মুখে স্বাদ। তাই আমি চাই ওই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন এবং সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ওই নবজাতকের পৃথিবীতে আগমন সুন্দর ও মঙ্গলময় করে তুলবেন। এতে আমি এবং আমার পার্টির লোকজন খুশি হবে। এই নিন কার্ড। আমাকে দাওয়াত দিয়ে ভুল করলেন। এই সাদের অনুষ্ঠানই হবে ওদের শেষ অনুষ্ঠান। নে, হা কর। না মা, আগে ভাইয়া, তারপর সবাই। দেখেছো মেয়ের কাণ্ড? আমি পেটে ধরেছি, জন্ম দিয়েছি, অথচ আমার হাতে আগে না খেয়ে খাবে ভাইয়ার হাতে। খাও। বাহ, একেই বলে পারিবারিক বন্ধন। তোমাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। ঠিক বলছেন স্যার, একদম খাঁটি কথা। রাজনীতির শেষ বলতে একটা কথা সত্যি, যতই দল বদল করুক, বেঈমান বেঈমানের সাথে হাত মিলাবেই। আকরাম সাহেব, বিপ্লব বলে কয়লা ধুলে নাকি ময়লা যায় না, আজ যাবে। আকরাম সাহেব, মেয়েকে সাধের মিষ্টি খাইয়ে সব বিবাদ ভুলে গিয়ে অনাগত শিশুকে স্বাগত একদম লেভেল করে দেন। জি স্যার, আর কোনো বিবাদ নেই। বাঙালি বাঙালি ভাই ভাই। জানি, এই বাচ্চার মামা হলাম আমি। মামা ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে। এই দে জানি, আপেল খাওয়ার। না 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 না, তোর মতো শয়তান মামা হলে ভাগ্নের বিপদ আছে। স্যার, আমার মনে হয় এই আপেলে কোনো ঘটনা আছে, ওদেরকে বিশ্বাস নেই। কি বলছো তুমি? ওই নেতা ফেতা নাই রে, সব শোয়া দে।
চলো। পালা পালা পালা, সন্ত্রাসীরা হসপিটালে ঢুকেছে, পালা।
দাও এই নে একদম বিশালের মতো হইছে সুন্দর খুব সুন্দর আবার বিশালের সন্তান এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চাচু ভাইয়া চাচু ভাইয়া ভাইয়া চাচু দাঁড়াও দেখি আগে তোমার সব ঠিক